ওকে। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মায়ের লাইভে। এবং আজকে মায়ের লাইভে আপনাদের সাথে আছি আমি মনজিয়া মোস্তাক। আমি মায়াতে আছি, সাইকোসোশ্যাল এক্সপার্ট হিসেবে কাজ করছি মনোসামাজিক বিষয় নিয়ে। এবং আমাদের সাথে আজকে আছেন আমি ডক্টর তানজিনা শারমিন। আমি মায়াতে আছি, মেডিকেল টিম লিড হিসেবে কাজ করছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি, আপু আপনি যদি একটু সো বুঝতেই পারছেন আজকে আমরা ডাক্তার এবং সাইকোসোশ্যাল এক্সপার্ট দুজন একসাথে আপনাদের কাছে এসেছি। এবং অবভিয়াসলি রিজনটা আপনারা হয়তো সবাই গেস করতে পারছেন, সেটা হচ্ছে সাম্প্রতিককালে আমরা একটি খুব ভয়াবহ একটা কি বলবো বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এবং সেটার কারণ হচ্ছে করোনা ভাইরাস রিলেটেড যে আমাদের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। সো সেই জায়গাটা নিয়েই যেটা হচ্ছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে কিছু অনেকের মানে আমরা বা মায়াতে আমরা অনেক প্রশ্ন পাচ্ছি, যেখানে আমরা দেখছি যে অনেক ভুল ধারণা রয়েছে করোনা ভাইরাসটি সম্পর্কে। অলসো কিছু অনেক বেশি টেন্সড হয়ে যাচ্ছেন মানুষ, এবং মানুষ দেখা যাচ্ছে যে কখনো এই যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে অনেক বেশি কি বলে এটাকে যে মানে সেটা আতঙ্কিত অনুভব করছেন, অনেক ধরনের স্ট্রেস ফিল করছেন, জানতেও চাইছি যে আমরা অনেক প্রশ্ন পাচ্ছি যে এক্স্যাক্টলি কোন লক্ষণগুলো হয়, কিভাবে প্রতিকার, হয়তো আমরা অনেক কিছু এখন প্রতিকারের বিষয়গুলো যদি বলি, যে প্রতিরোধের বিষয়গুলো যে আমরা অনেকখানি সবাই জানি কিছু না কিছু, হ্যাঁ, কিন্তু আসলে কতটুকু মানে সত্য বা কোনটা গ্রহণ করব কোনটা করব না, এই বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করছি আজকের লাইভটাতে কথা বলতে। এবং যেটা আপু বললেন, মনজিয়া আপু বললেন যে আজকের লাইভটিতে আমরা চেষ্টা করছি, আমি আছি ডাক্তার তানজিনা শারমিন এবং আপু আছেন সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসেবে। সো আমরা দুটো দিককে সমন্বয় করে যে করোনা ভাইরাসের নিয়ে যে স্বাস্থ্যের যে দিকটি আছে সেটি নিয়ে আলোচনা করা, এবং মনোসামাজিক যে মানসিক যে বিষয়টিও আছে এটার সাথে খুবই গুরুত্বপূর্ণ, যদিও আমরা সেটাকে অনেক সময় ইগনোর করে থাকি, তাই না? সো আমরা চেষ্টা করব আজকে আমাদের সাথে থাকুন লাইভে। শুরুতেই একটু বলে নেই, যারা আমাদের সাথে আছেন আপনারা লাইভটি শেয়ার করে দিন, তাহলে সকলে জানতে পারবে বিষয়টি সম্পর্কে। আর যেটি হলো যে মায়াতে প্রশ্ন করতে হলে আপনারা জানেন যে গুগল প্লে স্টোর থেকে মায়া অ্যাপটি ডাউনলোড করে তারপর আপনাকে প্রশ্ন করতে হবে। এখানে ডাক্তার সহ সাইকোসোশ্যাল কাউন্সিলর সহ বিভিন্ন ধরনের বিষয়ের বিশেষজ্ঞরা আছে যারা প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকেন। এছাড়া আরেকটি বিষয় যেটি আমি যুক্ত করতে চাই সেটি হচ্ছে আপনারা আমাদের ফেসবুক পেজে দেখে থাকবেন এবং আমাদের অ্যাপটি ডাউনলোড করলেও এই বিষয়ে জানতে পারবেন। আমরা এখন যেটি করোনা পরিস্থিতির উপর নির্ভর করে যেটি নতুন একটি সার্ভিস চালু করেছি সেটি হচ্ছে হটলাইন সার্ভিস। ডাক্তারের সাথে সরাসরি কথা বলতে পারবেন নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট কিছু ফোন নাম্বারে, যেগুলো আমাদের ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের অ্যাপে এই তথ্যগুলো দেওয়া আছে। সেখানে আপনাদের করোনা সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারেন। এবং ভবিষ্যতে আমরা খুব সহসা সেই হটলাইন সার্ভিসটিতে সাইকোসোশ্যাল কাউন্সিলরের পরামর্শ নিয়ে আসার কাজ করছি। সো হ্যাঁ, সেটাই তো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, আমি জানি যেটা বললাম যে আপনারা অনেক ধরনের কনফিউশনের মধ্যে দিয়ে আপনারা না আমরা সবাই আসলে কম বেশি যাচ্ছি। সো কোনো প্রশ্ন থাকলে কোনো কোয়ারিজ থাকলে এখনই আমাদেরকে আপনারা চাইলে কোয়েশ্চেন করতে পারেন। আমরা আছি মনোসামাজিক এবং মেডিকেল পার্সপেক্টিভে আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। সো প্রথমেই যদি আপু আমি আপনার কাছে চলে যাই, বিকজ যেহেতু এটা মেডিকেল একটা আসপেক্ট। সো করোনা ভাইরাসটা কি খুবই কমন একটা কোয়েশ্চেন, কিন্তু আমি আস্ক করছি বিকজ এটা নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে। আসলে আমরা সবাই জানি যে ভাইরাস আমাদের যে ইনফেকশনগুলো শরীরে হয় সেগুলো কিছু জীবাণুর মাধ্যমে হয়, তার মধ্যে একটি হচ্ছে ভাইরাস। আরও অনেক কিছু আছে, ব্যাকটেরিয়া, ছত্রাক সহ অনেক কিছু আছে, তার মধ্যে একটি হচ্ছে ভাইরাস। সেই ভাইরাসেরই একটি হচ্ছে করোনা ভাইরাস। এবং করোনা ভাইরাসের যে প্রজাতিটির সংক্রমণ এখন হচ্ছে এবং যেটি নিয়ে আমরা সবাই চিন্তিত এবং সারা বিশ্বব্যাপী যে সংক্রমণটা হচ্ছে সেটা একেবারেই নতুন একটি ভাইরাস হিসেবে আমাদের কাছে পরিচিতি লাভ করেছে। এবং এটি নিয়ে এখনও আমাদের গবেষকরা কাজ করে যাচ্ছে।
যতটুকু এই সময়ের মধ্যে সম্ভব ততটুকু নিয়ে আমরা চেষ্টা করছি যে এটাকে কিভাবে আমরা আসলে দমন করতে পারি বা এটার বিরুদ্ধে কাজ করতে পারি। সো এই ভাইরাসটির দ্বারা যে আমরা জানি যে কোভিড-19 এরকম বিভিন্ন নামে আসলে এই ভাইরাসটিকে আমরা এখন সম্বোধন করে থাকি, বা নোভেল করোনা ভাইরাস, নোভেল মানে নতুন যে ভাইরাসটা সেই হিসেবে এটাকে নোভেল করোনা ভাইরাস বলা হয়ে থাকছে। আর কোভিড-19 এটা হচ্ছে করোনা ভাইরাসের জন্য যে ইনফেকশনটি হচ্ছে, যে ইনফেকশিয়াস ডিজিজ, সেটি হচ্ছে কোভিড-19। তার মানে হচ্ছে করোনা ভাইরাস দিয়ে যে সংক্রমণটা হচ্ছে সেটাই হচ্ছে করোনার সংক্রমণ। আর এখানে আমি যদি বলি যে মানে লক্ষণগুলো যেটা নিয়ে বেশি আসলে এখনকার সময়ে আমাদের মধ্যে যে প্রশ্নগুলো আমরা কনফিউশন আমরা পাচ্ছি, মায়াতেও প্রশ্ন পাচ্ছি, এছাড়াও এমনিতেও আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও আমরা দেখছি যে প্রচুর মানুষের মধ্যে কনফিউশনের জায়গা তৈরি হচ্ছে যে আসলে লক্ষণগুলো মিলে যায়। অনেক ক্ষেত্রে মনে হয় যে আমার যে লক্ষণগুলো হচ্ছে সেগুলো করোনার সাথে মিলে যাচ্ছে, তাহলে কি আমি সংক্রমণের ঝুঁকিতে আছি কিনা, এরকম কিছু। তো এগুলো সম্পর্কে একটু ক্লিয়ার নলেজ থাকতে হবে এবং নিজের যে উপসর্গগুলো যদি কারো দেখা দেয় সেগুলো অ্যাসেস করতে হবে যে আমার আসলে ঝুঁকি কতটুকু, আমার কি করণীয়। তো এগুলো সম্পর্কে একটা একদম ক্লিয়ার ধারণা থাকলে আমার মনে হয় যে আমরা সকলে মিলে পারি। এবং সবচাইতে জরুরি যেটা, সেটা হচ্ছে সচেতনতার জায়গাটা। তাই সব লক্ষণের কথা বলছিলেন, সো কিছু লক্ষণ কি বলবেন কিনা প্রাইমারিলি? লক্ষণ বলতে হ্যাঁ, লক্ষণ হচ্ছে যে সাধারণ যে ঠান্ডা, কাশি, জ্বর যেগুলো হয় সাধারণত ঋতু পরিবর্তনের সময়, আমাদের দেশে কিন্তু এই সময়টাতে বা অন্য আরো কিছু সময়ে ঋতু পরিবর্তনের সময় এমনিতেই যে ঠান্ডা জ্বর বা ফ্লু যেটাকে আমরা বলি সেটা হয়ে থাকে। এবং এখন দেখা যায় প্রতি ঘরে ঘরে এক দুজনের কিন্তু হচ্ছে, বাচ্চা থেকে শুরু করে বয়স্করা বা যে কোনো বয়সের সবাই সংক্রমিত হচ্ছে, কিন্তু সবগুলো তো আর করোনার সংক্রমণ নয়। হ্যাঁ, তো যেটা আমাদেরকে বুঝতে হবে যে করোনার যে সংক্রমণ সেটাতে হচ্ছে জ্বর একটা উপসর্গ বা লক্ষণ, এবং হচ্ছে শুকনা কাশি থাকে, একটা পর্যায়ে হচ্ছে শ্বাসকষ্টের মতো ডেভেলপ করে, যেহেতু এটা ফুসফুসকে সংক্রমিত করে। এই ভাইরাসটা প্রধানত ফুসফুসকে প্রথমে সংক্রমণ করে, তারপর হচ্ছে এটা আদার অর্গানও ফেলিওর করতে পারে পরবর্তী স্টেজে। সো এই জায়গাটায় যেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে জ্বর, কাশি, শুকনা কাশি এবং শ্বাসকষ্ট যদি কারো থাকে, এবং যেটা খুব বেশি জরুরি, আমরা জানি যে করোনা সংক্রমণটা আসলে যেসব দেশ প্রথম আক্রান্ত হয়েছে সেখান থেকে কারো ট্রাভেল হিস্ট্রি থাকলে, যেহেতু এটা কন্ট্যাক্টের মাধ্যমে ছড়িয়ে থাকে, আমি পরবর্তীতে চেষ্টা করব যে কন্ট্যাক্টটা আসলে কিভাবে হয় বা ট্রান্সমিশনটা কিভাবে হয় সেটা নিয়ে একটু বলতে। তো এরকম যদি কেউ নিজে এসে থাকে সেসব দেশ ভ্রমণ করে বা যে কোনো দেশ ভ্রমণ করে, যেহেতু এখন এটা এয়ারপোর্ট জোন সহ সব জায়গায় মাধ্যমে এটা ট্রান্সমিশনটা হতে পারে, তো সেরকম কারো ক্ষেত্রে যদি এই উপসর্গগুলো হয়ে থাকে বা এরকম বিদেশ ফেরত এরকম কারো সংস্পর্শে এসেছিল, এরকম কারো যদি এই উপসর্গগুলো হয়, তখন আমরা বলবো অবশ্যই তাকে তার ঝুঁকিটা পরিমাপ করা উচিত এবং তার পরবর্তী করণীয় কি এটা অবশ্যই জেনে নেওয়া উচিত। ওকে আপু, থ্যাংক ইউ, অনেক সুন্দর করে বলছিলেন। তাও আপনি বলতে বলতে আমি একটু জাস্ট মনে হচ্ছিল যে আপনি বললেন যে আমাদের ওয়েদারের কারণে অনেক সময় ফ্লু হয়ে থাকে, তো আমি আসলে ডিফারেন্সটা কিভাবে বুঝবো যে এটা মানে অনেক সময় যে হটলাইনগুলোতে অনেক অনেক কোয়েশ্চেন পায় বা ডাক্তাররা বলেন যে অনেক রোগী আসেন, হয়তো সামান্য ঠান্ডা কাশি চলে আসছেন, সো ডিফারেন্সটা কিভাবে বুঝবো যে মানে? হ্যাঁ, সো যেটা বললাম যে প্রথমে আপনাকে বুঝতে হবে যখন কারোর উপসর্গ দেখা দিচ্ছে, ধরেন জ্বর, কাশি দেখা দিচ্ছে এবং হয়তো অন্য আর কোনো উপসর্গ ওরকম নেই, সর্দি আছে হতে পারে, যেটা এখন সিজনের কারণে হচ্ছে, সেক্ষেত্রে প্রথমেই আপনি আতঙ্কিত হয়ে যাবেন না। যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে, যে ধরনের সংক্রমণই হোক, যে ধরনের শারীরিক সমস্যাই হোক না কেন, আপনাকে প্রথমে সেটা বুঝতে হবে এবং নিজেকে সময় দিয়ে নিজের উপর আস্থা রেখে সেটা পরবর্তী করণীয়টা সঠিকভাবে করতে হবে। তো যেটা হলো যে আমি যে ঝুঁকির কথাগুলো বলেছি যে কাদের ঝুঁকি বেশি, প্রথমে আপনাকে অ্যাসেস করতে হবে যে আপনি সেই ঝুঁকির মধ্যে পড়েন কিনা। যদি পড়ে থাকেন তখন যেটা করতে হবে যে আপনাকে টেস্টটা করতে হবে, আপনার সেই উপসর্গগুলো আছে যেগুলো আমরা একটু আগে বললাম সেগুলো আছে, এবং আপনার কন্ট্যাক্ট হিস্ট্রি বা নিজে ট্রাভেল করে এসেছেন এরকম যদি হিস্ট্রি থেকে থাকে, এটাও 14 দিনের মধ্যে হতে হয়, মানে অনেক দিন আগে হলেও
হলে সেটা না, আসলে 14 দিন পর্যন্ত যেহেতু এই সংক্রমণটা হয়ে থাকে, 2 থেকে 14 দিনের মধ্যে সাধারণত এই ভাইরাস সংক্রমিত হলে তার লক্ষণ প্রকাশ পায় বা ইনফেকশনটা ডেভেলপ করে। সো সেক্ষেত্রে হচ্ছে যে এরকম কন্ট্যাক্ট হিস্ট্রি যদি থাকে তাদেরকে যেটা করতে হবে, অবশ্যই আমাদের ব্যবস্থাগুলো এখন আমরা সবাই জানি, তাও আমরা আবারও বলে দিচ্ছি যে আইডিসিআর যেটা এপিডেমিওলজিক্যাল যে রোগতত্ত্ব যে ইনস্টিটিউটটা আছে আমাদের মহাখালীতে, সেটার হটলাইন নাম্বারগুলো আছে, সেটা মায়ার ফেসবুক পেজ সহ অ্যাপে এবং সব জায়গায় আপনারা পাবেন। সেখানে তখন শুধুমাত্র আপনি টেস্ট করার জন্য উপযুক্ত কিনা বা আপনার করা উচিত কিনা আপনার উপসর্গ জানিয়ে, আপনার হিস্ট্রি জানিয়ে আপনি সেখানে ফোন করে সাহায্য নিতে পারেন। যেহেতু টেস্টটি এখনো কেন্দ্রীয়ভাবে করা হচ্ছে, যে বিষয়টি আসলে আমরা অনেক প্রশ্ন পাচ্ছি মায়াতে যে আমি করোনার টেস্ট কোথায় করাতে পারবো, হ্যাঁ এটা আমরা খুব পাচ্ছি আর কি ইদানিং, যে বিষয়টি মানে না বললেই না। গত 1 সপ্তাহ ধরে আমরা শুরু থেকে করোনা নিয়ে অনেক প্রশ্ন পাচ্ছি, কিন্তু গত সপ্তাহ থেকে আমরা প্রচুর প্রশ্ন পাচ্ছি করোনা বিষয়ে। এই জন্যই আমরা আসলে আজকে লাইভে আসা, যে যতটুকু পারা যায় আমরা চেষ্টা করবো এখান থেকে বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিতে। বাকিগুলোর জন্য তো আছে আমাদের অ্যাপ থেকে প্রশ্ন করলে আপনারা পরামর্শ পেয়ে যাবেন। সো আমাদের কাছে কিছু কোয়েশ্চেন আসছে, আচ্ছা আমি কি নিব? ওকে, সো রোকসানা ফারা লিখেছেন, আমার অ্যাজমা, ফুসফুস ইনফেকশনেও ভুগছি 1 মাস হলো। করোনার ক্ষেত্রে অ্যাজমা রোগীদের বিশেষভাবে সাবধান থাকতে হবে কি? হ্যাঁ, তো ঝুঁকির বিষয় যদি আমরা বলি, তাহলে ঝুঁকির বিষয়ে যেটি বলার আছে সেটি হচ্ছে যে কাদের ঝুঁকি বেশি। আমরা কিছু মিথ আছে বা ভ্রান্ত ধারণাও আছে, সেগুলো নিয়ে আমরা একটু পরে আসছি। যেটি হচ্ছে যে শুধু বয়স্কদের হবে বা যাদের অন্য কোনো রোগ আছে তাদের হবে কিনা, এরকম একটি বিষয় জানার অনেকের থাকে, যে প্রশ্নটি এখানে অ্যাজমা নিয়ে করেছে। যাদের অলরেডি ফুসফুসে কোনো সংক্রমণ আছে বা শরীরে অন্য কোনো রোগ আছে আগে থেকে, হতে পারে সেটা উচ্চ রক্তচাপ, হতে পারে সেটা ডায়াবেটিস, তাদের কিন্তু যে কোনো একটা রোগ ক্যারি করা মানে হচ্ছে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা স্বাভাবিক থেকে কিছুটা হলেও কম। তো তাদের অবশ্যই ঝুঁকিটা কিছুটা হলেও বেশি। তো এক্ষেত্রে অবশ্যই যদি এমন না যে অ্যাজমা আছে বা কারো আগে থেকে ডায়াবেটিস আছে তারই শুধু সংক্রমণ হবে, বিষয়টি এমন নয়, তবে ঝুঁকি কিছুটা বেশি থাকছে। আচ্ছা, সেক্ষেত্রে কি করণীয় তিনি জানতে চেয়েছেন। আচ্ছা, এটা কি উপসর্গ হচ্ছে আর কিছু? এটা আমার কাছে মনে হয় যে ওনাকে আমি বলবো যে উনি যদি আমাদের মায়ার অ্যাপে গিয়ে আপনি আমাদেরকে প্রশ্ন করেন, তাহলে বা আপনি হটলাইনে আমাদের ডক্টররা আছেন, বিকজ কিছু হিস্ট্রি না নিলে আপনার কন্ট্যাক্ট হিস্ট্রি আছে কিনা, জ্বর আছে কিনা, কাশি আছে কিনা, এখন আপনার কি ধরনের উপসর্গ হচ্ছে, আপনি কোনো শ্বাসকষ্টে কখন থেকে অনুভব করছেন, কি ওষুধ নেন, এরকম অনেক বিষয় আসলে জানার আছে। আপনি আমাদেরকে প্রশ্ন করুন, আপনাকে নিশ্চয়ই সহায়তা করবে। হ্যাঁ, আরো অনেকগুলো আছে কোয়েশ্চেন। সো তাসনুভা হক উনি লিখেছেন যে প্রেগন্যান্সি স্টেজে ইনফেক্টেড হয়ে গেলে কি বিশেষ কোনো রিস্ক আছে কিনা? করোনার যদি সংক্রমণ হয় সেটা সবার জন্যই, যে অবস্থাতেই থাকুক না কেন, সেটা প্রেগনেন্সি হোক বা হচ্ছে তার যেটা বলছিলাম যে আগের সেকেন্ডারি ইনফেকশন, যেটাই থাকুক না কেন, সেক্ষেত্রে অবশ্যই এটা রিস্কি। হ্যাঁ, তো যেটা করতে হবে যে প্রথমত হচ্ছে যে প্রেগনেন্সিতে কারো সংক্রমণ হয়েছে কিনা আগে এটা নিশ্চিত হতে হবে। হ্যাঁ, প্রেগনেন্সি বা যে কোনো সিচুয়েশনে যেটা বলছি যে নিজেকে আগে অ্যাসেস করতে হবে এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে টেস্ট করে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার সংক্রমণটা আসলে কি ধরনের। হ্যাঁ, এমনিতে সাধারণ ঠান্ডা, কাশি, জ্বর এগুলো হলে সেটার এক ধরনের চিকিৎসা আছে। তবে যদি কারো করোনা হয়ে থাকে সেক্ষেত্রে বিশেষ ব্যবস্থা, যদিও চিকিৎসার দিক থেকে করোনার জন্য এখনো পর্যন্ত ওরকম কোনো ফলপ্রসূ কোনো চিকিৎসা নেই, তবে সিমটোমেটিক যে ট্রিটমেন্টগুলো দেওয়া হয় সেগুলো সহ এবং আইসোলেশন, এই বিষয়গুলোকে মাথায় রেখে অবশ্যই চিকিৎসা নিতে হবে। এক্ষেত্রে কি আনবর্ন বেবিও এফেক্টেড? হ্যাঁ, এটা আসলে যেহেতু এখনো আমাদের মানে এই সংক্রমণটা খুবই নতুন এবং এটি স্টাডি চলছে এবং এটার কি ধরনের কত পার্সেন্টেজ এটার আউটকাম কিরকম হতে পারে, এগুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো আমরা গবেষণায় আসলে ওভাবে পৌঁছাতে পারিনি, যেহেতু এখনো। জি, ওকে, সো আরেকজন লিখেছেন, তার প্রশ্নের উত্তর আমার কাছে মনে হয়
আপনি অলরেডি দিয়ে দিয়েছেন যে উনি বলছেন ধূমপান করেন এবং অ্যাজমার সমস্যা আছে। সো আপু অলরেডি বলে দিয়েছেন যে এই ধরনের এ থাকলে কিছুটা রিস্ক থাকে। ধূমপানটা এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তো সেখানে যাদের অ্যাজমা বা এরকম কিছু আছে তাদের জন্য ধূমপান আরো বেশি ক্ষতির কারণ। সেখানে তো অবশ্যই বোঝা যাচ্ছে যে করোনা কেন, শুধু অন্য সব ধরনের রোগের আসলে ঝুঁকি থাকে। হ্যাঁ, সুমন রহমান একটা মানে আমার কাছে খুব ইম্পর্টেন্ট লেগেছে তার প্রশ্নটা, যে একটা মার্কেট বা একটা বাজারে যত মানুষ থাকে আমরা কিভাবে বুঝতে পারবো যে মানুষটা কোথা থেকে এসেছে? এটা খুবই আসলে এটা এই যে প্রতিরোধের যে জায়গাটা বা প্রিভেনশনের যে জায়গাটা সেটাকে কভার করছে আর কি। যেটা হলো যে আমরা এই প্রথম যে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যে করণীয়গুলো প্রথম যেটি আমরা বলে থাকি সেটি হচ্ছে যে লোক সমাগম বা বেশি মানুষ, সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা, যেখানে মানে অপ্রয়োজনে এখন খুব বেশি গ্যাদারিং এ না যাওয়াটাই ভালো, যেখানে আপনার না গেলেই নয় এবং যতটুকু পারা যায় সেটাকে কমিয়ে এনে ওই গ্যাদারিংটা অ্যাভয়েড করা। তার কারণ একটাই যে আমরা জানি না কার মধ্যে সংক্রমণ আছে, এটি বিশেষ কিছু পরীক্ষা ছাড়া আসলে কেউই নিশ্চিত হতে পারে না, এমনকি যার মধ্যে এই ভাইরাসের সংক্রমণ আছে সেও টেস্ট না করে কিন্তু এটা বলতে পারছে না। তো এই জন্য যতটা সম্ভব, এবং কারো যদি উপসর্গ দেখা দেয় যেটা জরুরি হচ্ছে যে তার কাছ থেকে যেন এটা না ছড়ায়, প্রথম যে সচেতনতার জায়গা এটা কিন্তু তার কাছ থেকেই আসা উচিত। আমরা এখন দেখে থাকবেন যে আপু, যেটা হচ্ছে যে সবার মধ্যে একটা খুব প্রচলন দেখা যাচ্ছে যে মাস্ক ব্যবহার, হ্যাঁ, যে মাস্ক ব্যবহার করলেই মনে হয় করোনা থেকে বাঁচা যাবে, এরকম একটা বিষয়। হ্যাঁ, মাস্কের ভূমিকা আছে, কিন্তু সেটা কোন জায়গায় সেটা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, মাস্কটা এই কারণেই যে করোনার আসলে আমি ট্রান্সমিশনের কথাটা যদি বলি যে কিভাবে ছড়ায় এটা, হ্যাঁ, এটা হচ্ছে ড্রপলেটের মাধ্যমে, মানে হাঁচি কাশির মাধ্যমে একজন সংক্রমিত রোগী থেকে একজন সুস্থ মানুষের দেহে এটা প্রবেশ করে থাকে। তার মানে স্বভাবতই বোঝা যাচ্ছে যিনি সংক্রমিত বা আক্রান্ত ব্যক্তি তিনি যদি সচেতন থাকেন, তার হাঁচি কাশির মাধ্যমে যদি সেটি তার শরীর থেকে অন্য কোথাও বের হতে না পারে, তাহলে অন্য কেউ সংক্রমিত হবে না। তা আমি বা আপনি বা একজন সুস্থ মানুষ যতই আমরা মাস্ক পরে থাকি এবং একজন অসুস্থ রোগী যদি এই আশেপাশে থাকে এবং সে প্রটেকশনটা না নেয়, তাহলে কিন্তু সংক্রমণটা ছড়াবে বা এটা কন্ট্রোল করাটা কঠিন হয়ে যাবে। আর আপুর সাথে যদি অ্যাড করি, মানে এটা আপুও হয়তো দেখেছেন যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন টুরিস্ট স্পটগুলোতে আমরা প্রচুর যাচ্ছি। সো মানে এটা একটা সিচুয়েশন, একটা ব্যাড ফেজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এটা মানে এটা কোনো ভ্যাকেশন না বা এটা কোনো ফেস্টিভ্যাল না, এটা একটা মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা এফেক্টেড হচ্ছে সবাই। সো আমার কাছে মনে হয় জায়গাটাতে আমাদের সচেতনতাটা, যেটা আপু বললেন, খুবই ইম্পর্টেন্ট। মানে আমরা এই যে যত গ্যাদারিংয়ে যাব, যত আমরা বিভিন্ন জায়গায়, মানে যতটুকু সম্ভব বাসায় থাকার কথা বলা হচ্ছে বারবার করে, সেটার একটাই রিজন, সেটা হচ্ছে যে আমরা যখন এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছি, আপু যেটা বললেন যে আমরা জানি না কে ইনফেক্টেড। সো এবং এটা যেহেতু আমাদেরকে যে কোনোভাবে, মানে আমরা গ্যাদারিংগুলোতে গেলে কে ইনফেক্টেড আমরা জানি না, সো ওই জায়গা থেকে কিন্তু আমরা এফেক্টেড হয়ে যেতে পারি। এবং আমি যখন বাসায় আসছি, আমার চারপাশে যে মানুষ আছে তারাও এফেক্টেড হচ্ছে। সো এই সময়টাতে যতটুকু সম্ভব সোশ্যাল গ্যাদারিংগুলো, অনেক সময় ফ্যামিলিতে পার্টি করছি, বাসায় ভাবছি ঠিক আছে বাসায় গেস্ট ডেকে আনছি, সেটাও আমার কাছে মনে হয় যে কোনো দরকার নেই সিচুয়েশনটা যতদিন পর্যন্ত আমরা রিকভার না করতে পারছি। এবং আপু যদি মিথগুলো সম্পর্কে বলেন, বিকজ অনেক ধরনের মিথ আমরা, আচ্ছা মিথের আগে আমার কাছে মনে হয় কোয়ারেন্টাইন আর আইসোলেশন সম্পর্কে যদি একটু বলেন। একটু আমরা বলি যে করোনা ভাইরাসটা সংক্রমণটা না ছড়ানোর জন্য যেটা একমাত্র করণীয় সেটা হচ্ছে অ্যাওয়ারনেস বা সচেতন হওয়া। তো ওই জায়গাটাতে আমরা যদি দেখি, আমরা নিউজে সব জায়গায় আমরা দেখছি যে আসলে কোয়ারেন্টাইন শব্দটা অনেক ব্যবহার হচ্ছে, যে এটা মানে এটা আমরা জানি, অনেকেই জানি, এতদিন আমরা অলরেডি অনেকেই জেনে গেছি যে আলাদা রাখা, হ্যাঁ, কিছু দিনের জন্য, যেটা আমরা বলছিলাম ইনকিউবেশন যে পিরিয়ডটা, মানে হচ্ছে এই যে সংক্রমণটা ছড়ানোর যে একটা সময় থাকে একজনের শরীরে ভাইরাসটা ঢুকার পরে যতদিন পর্যন্ত একটা সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, সেই পিরিয়ডটাকে বলা হয় হচ্ছে কোয়ারেন্টাইন। হ্যাঁ, সো যেটা হচ্ছে আপনার এই 14 দিন, 2 থেকে 14 দিনের মধ্যে এটা ছড়াতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনার এটাকে
যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যার মধ্যে আছে, হয়তো লক্ষণ প্রকাশ পায়নি, তাকে ওই সময়টাতে আলাদা রাখার যে বিষয়টা সেটা হচ্ছে কোয়ারেন্টাইন। আসলে তার মানে সে এখনো ইনফেক্টেড কিনা আমরা জানি না, কিন্তু তার মধ্যে লক্ষণগুলো হয়তো প্রকাশ পেতে পারে, নাও পেতে পারে, কিন্তু সংক্রমণটা যদি সে ইনফেক্টেড হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের মনে হয় এটা একটু ঠিক করতে হবে ইয়েটা। ওকে ওকে ওকে, এখন মনে হয় ঠিক আছে। সো যেটা বলছিলেন যে মানে কোয়ারেন্টাইনে কারা যাচ্ছে, যারা অলরেডি ডায়াগনোসড, আক্রান্ত না, যারা হচ্ছে ধরেন আক্রান্ত যে দেশগুলো আছে বা ট্রাভেল করে এসেছে বা ঝুঁকি বহন করে যারা, হ্যাঁ এই মুহূর্তে আমাদের জন্য হচ্ছে যে যারা বিদেশ থেকে আসছে, হ্যাঁ তাদেরকে আমরা বলে থাকছি, এবং সংক্রমিত হয়েছে এই দেশগুলো, হ্যাঁ তো সেক্ষেত্রে হচ্ছে আপনার তাদেরকে 14 দিনের জন্য, এটা এমন না যে হসপিটালে রাখছে, হ্যাঁ একটা আলাদা কক্ষে তার মধ্যে সব ব্যবস্থা দিয়ে রাখার যে বিষয়টা সেটা হচ্ছে কোয়ারেন্টাইন। সেক্ষেত্রে হচ্ছে যে তার যদি সংক্রমণটা হয়ে থাকে সেটাও বোঝা যাবে, এবং এই পিরিয়ডটার মধ্যে সে অন্য কাউকে সংক্রমিত করবে না, এটা হচ্ছে কোয়ারেন্টাইন। আর চিকিৎসার বিষয়ে আইসোলেশনের যে বিষয়টি আসলে সেটা হচ্ছে যে চিকিৎসার যে বিষয়টা, মানে কেউ যদি করোনায় আক্রান্ত হয়ে থাকে তাকে কিন্তু আলাদা করে রেখে কারণ একই যে সংক্রমণটা না ছড়ানো, সেক্ষেত্রে হেলথ কেয়ার প্রোভাইডারদেরও এটা ছড়াতে পারে, মানে যে সংস্পর্শে আসবে, হ্যাঁ তো তাকে যে বিশেষ ব্যবস্থার মাধ্যমে আসলে যে চিকিৎসাটা দেয়া সেটার জন্য আইসোলেশন রাখা হয়ে থাকে, এবং এটার জন্য বিশেষ ব্যবস্থা থাকে, বিশেষায়িত কিছু হসপিটাল থাকে, কিছু বেড থাকে, ওভাবে চিকিৎসাটা দেয়া হয়ে থাকে। আচ্ছা, সো এটা বলতে বলতে আপু একটা প্রশ্ন এসেছে যে সুমন উনি আবার কোয়েশ্চেন করেছেন যে বাংলাদেশে কয়টা জায়গায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে সেটা পরীক্ষা করা যায়, বা হ্যাঁ টেস্টের বিষয়টি বলছি। আমি একটু আগেই বলেছি যে বাংলাদেশে আসলে এখনো সেটা কেন্দ্রীয়ভাবে করা হচ্ছে টেস্টটি, শুধুমাত্র আইইডিসিআর এর মাধ্যমেই করানো হচ্ছে। মহাখালীতে যে আইইডিসিআর আছে, যে রোগতত্ত্ব যে ইনস্টিটিউট আছে, সেটি থেকেই করা হচ্ছে, এবং সেক্ষেত্রে হচ্ছে যে যারা মনে করছে যে তার সংক্রমণ হয়েছে বা ঝুঁকি আছে, তারা আইইডিসিআর এর হটলাইন নাম্বারে বা সেখানে সরাসরি যোগাযোগ করে তারপর হচ্ছে টেস্টটি করতে হবে। যেহেতু এটি বলা খুব প্রয়োজন যে কেন টেস্টটি আসলে সব জায়গায় এখনো অ্যাভেলেবেল না, যেরকম আমরা অন্য সব পরীক্ষা করতে পারি, কারণ হচ্ছে এটার জন্য বিশেষ কিছু প্রস্তুতি, বিশেষ কিছু টেকনিক ফলো করে করতে হয়, এবং সবচাইতে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে যে এই টেস্টটা করার সময় যেন এটা আবার সংক্রমণটা ছড়িয়ে না পড়ে আরো, হ্যাঁ সে কারণে এটা সেন্ট্রালি রাখা হয়েছে এখনো, এবং সেটা শুধুমাত্র আইইডিসিআর এর করা হচ্ছে। থ্যাংক ইউ। সো আসলে জিনিসটা কিন্তু মানে খুবই রিস্কি একটা মানে সিচুয়েশন আসলে, মানে এটা এমন না যে আমি ভয় দেখানোর জন্য বলছি, অ্যাজ ইট ইজ যদি আমরা দেখি এই মুহূর্তে গ্লোবালিও মানে এইটা নিয়ে স্টাডিজ চলছে। আপনাকে একটি প্রশ্ন দর্শকদের সাথে শেয়ার করতে চাই, যেটা মায়াতে আমরা পেয়েছি, আমি আপনার জন্য আসলে এখানে রেখেছি আমার দর্শকদের সাথে শেয়ার করতে। আমরা একটি প্রশ্ন পেয়েছি, প্রশ্নটি হচ্ছে আমাদের কাছে একজন প্রশ্ন করেছিলেন যে আমার প্রায়ই সর্দি, কাশি, জ্বর এগুলো প্রায়ই লেগে থাকতো, কিন্তু এখন গত 5 দিন ধরে আমার জ্বর হয়েছে এবং হালকা কাশি আছে, খুব বেশি নয়, এবং হচ্ছে তার সর্দিও আছে। সে ডাক্তার দেখিয়েছে, ডাক্তার তাকে আশ্বস্ত করেছে তার করোনা সংক্রমণের কোনো ঝুঁকি সেরকম বহন করছে না, কিন্তু সে এই ভয়ে সে কিছু খেতে পারছে না, এবং সে এই না খাওয়ার কারণে রিকভারিটাও করতে পারছে না ওভাবে। এক্ষেত্রে আসলে কি বলার আছে? ওকে আপু, থ্যাংক ইউ প্রশ্নটার জন্য। গ্রাহক আপনাকে যেটা বলবো যে লাইক এটা আমাদের ভিতরে অনেক বেশি হচ্ছে, কারণ আমরা এখন যদি সোশ্যাল মিডিয়াগুলো আমরা ওপেন করি, আমি ফেসবুকে যখন দেখছি, আমি যখন টিভি খুলছি, নিউজ দেখছি, সব জায়গায় করোনা 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 করোনা, এবং সব জায়গায় কিন্তু রাইট ইনফরমেশনটা দেওয়া হচ্ছে না, যার কারণে আজকে আমরা লাইভে আসলাম। বিকজ অনেক জায়গায় অনেক ধরনের মিথস আছে যে শুধু বয়স্করা এফেক্টেড হচ্ছে, সো লাগবে না, বা মাস্ক পরার দরকার নেই। সো যার কারণে হচ্ছে কি আমরা এত বেশি নেগেটিভ মেসেজ পাচ্ছি, পেতে পেতে না আমাদের ব্রেইনও ওই নেগেটিভ মেসেজগুলোকে কি বলে নিয়ে নিচ্ছে বেশি। সো আমি আসলে কন্টিনিউয়াসলি আমি করোনা নিয়েই ভাবছি, এবং যার কারণে আমি প্রেজেন্ট লাইফে ফোকাস করতে পারছি না, আমি জিনিসটাকে অ্যাজ ইট ইজ দেখতে পারছি না। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে
করোনা একটা রিস্ক আমাদের এখানে এখন স্টার্ট হয়েছে, কিন্তু অনেক সময় হচ্ছে যে আমরা জিনিসটাকে অনেক বেশি ম্যাক্সিমাইজ করছি, যে মানে যেমন ডাক্তার বলেছেন আশ্বস্ত করেছেন, তারপরেও আমার ভয় কাটছে না এবং সেটার জন্য সে কিছুই খেতে পারছে না, তার ডেইলি লাইফ ফাংশনিংটা হ্যাম্পার্ড হচ্ছে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখছি আমরা মানুষ ডিনায়ালেও আছে, মানে এটা একটা ভাইরাস, এরকম তো অনেকবার এসে চলে গেছে, বাংলাদেশে কিছু করতে পারবে না, সো এই যে টুরিস্ট স্পটগুলোতে আমরা চলে যাচ্ছি, ঘুরছি ফিরছি, সো এটা হচ্ছে বিকজ আমরা সিচুয়েশনটাকে নিউট্রালি দেখতে পারছি না। তো আমার কাছে মনে হয় যে জিনিসটা অবভিয়াসলি একটা স্ট্রেসফুল একটা সিচুয়েশন, অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে আমরা যদি এই যে ফ্যাক্টগুলো নিয়ে কথা বলি, লাইক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কী কী ইনস্ট্রাকশন দিচ্ছেন সেই অনুযায়ী যদি আমরা চলি, এবং ডাক্তার আপনাকে আশ্বস্ত করেছেন, আপনি চাইলে আপনিও স্টাডি করতে পারেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কিছু দিক নির্দেশনা আছে সেগুলো দেখে, রাদার দেন অনেক বেশি ইনফরমেশন দিয়ে নিজেকে ওভারওয়েলম না করা। এবং অনেক সময় আমরা দেখি যে আমরা পুরোটা সময় ওটা নিয়েই চিন্তা করছি। সো করোনার কিন্তু পজিটিভ অনেক নিউজও আছে, যে বিভিন্ন কান্ট্রি, এটা আসলে সবাই মানে এখন ওভাবে প্রচারও করছে, কিন্তু তারপরও মানুষ, আপনি যেটা বলছিলেন যে নেগেটিভ গুলোই আমরা আসলে বেশি ফোকাস করছি। এটা কিন্তু মানে মৃত্যুর হার যদি বলি সেটা খুবই কম, কিন্তু তারপরও আক্রান্তের হার এত বেশি দেখে ওটা আমাদের কাছে এখন অনেক বেশি মনে হচ্ছে। মানে আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রিকশনটা নিব, সেই জায়গাটা অ্যাসিওর করবো, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইনগুলো যদি আমরা মেনটেন করি, আমার কাছে মনে হয় তাহলে আমরা সেফ থাকতে পারি। আমরা হয়তো অ্যাসিওর করতে পারছি না, কারণ এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড এটাকে অ্যাফেক্টেড হয়েছে। অ্যান্ড পজিটিভ নিউজগুলো দেখা, যে অনেক কান্ট্রি এটা রিকভার করে ফেলেছে অলরেডি, বা অনেক ধরনের গুড নিউজ, মানে ভালো নিউজ আছে, হয়তো বিভিন্ন ধরনের আমরা দেখতে পারি, সেগুলো দেখতে পারি। এবং অলসো সবসময় এই নিউজেই ফোকাস না থেকে লাইফের ডেইলি রুটিনগুলোকে যদি আমরা মেনটেন করি, ফর এক্সাম্পল আমি আমার হাইজিনটা যদি মেনটেন করি, আমার ঘুম, আমার রেস্ট নেওয়া, যেটা যে আপনার ঠান্ডা কাশি লেগেছে, সো ঠান্ডা কাশিতে আমাদের ভয়েসটাকে একটু রেস্ট দিতে হয়, সো অনেক ধরনের ইস্যুস আছে, একটু নিজের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বডির টেক কেয়ার করা, তো সেগুলো যদি আমরা করি, প্রপার ওয়েতে করি, তাহলে মানে যেটা হচ্ছে যে খুব বেশি আসলে আতঙ্কিত না হওয়া, আবার একেবারেই যে সচেতন না থাকা, কোনোটাই আসলে ভালো না। সেই মানে জিনিসটাকে আমরা একসেপ্ট করি অ্যাজ ইট ইজ। এটা একটা কি বলে এপিডেমিক, প্যান্ডেমিক, একটা ইস্যু, ক্রাইসিসের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এবং এই সময় আমাদের কিভাবে বেরিয়ে আসতে পারি, বা নিজের জায়গা থেকে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি, এবং সবাই আমাদের স্ট্রেস হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, আনসার্টেনটি হতে পারে, উইচ ইজ কমপ্লিটলি ন্যাচারাল। আমাদের কোনো একটা ডিজাস্টারের মধ্য দিয়ে গেলে আমাদের এই ধরনের একটা স্বাভাবিক ফিলিং হতেই পারে। সো সেই ফিলিংটাকে অ্যাকনলেজ করে কি করা যেতে পারে, সেই জায়গাটাতে আমরা যদি এই যে হেলথ কেয়ার এক্সপার্ট যারা আছেন তাদের কথাগুলোকে যদি আমরা মেনটেন করি। ওকে আপু, সো আরও কিছু কোয়েশ্চেন আছে। আপনি মিথগুলো নিয়ে বলছিলেন, আমরা একটু মিথগুলো বলে নিই, বা ভ্রান্ত যে ধারণাগুলো, বা অনেক সময় যেটা বলছিলাম যে সঠিক তথ্যটা আমি জানছি কিনা, এটা খুবই জরুরি। হ্যাঁ, আমি হয়তো অনেক কিছুই মেনে চলছি, বাট এর মধ্যে কোনটা যে সঠিক আর আমি ভুল কিছু মানছি কিনা, এগুলো একটু মিলিয়ে নেওয়া আর কি। যেটা একটা আমরা শুরু থেকেই শুনে এসেছি যে করোনা ভাইরাসের হচ্ছে যে শুধুমাত্র বয়স্করাই ঝুঁকিতে থাকে বা আক্রান্ত হতে পারে, অন্য বয়সীরা না। এটি আসলেই একেবারে ভ্রান্ত ধারণা। আমরা এই সম্পর্কিত আপনাদের কাছ থেকে প্রচুর প্রশ্ন পেয়েছি যে তাহলে কি অন্যরা সংক্রমিত হবে না, এরকম। এটি যে কোনো বয়সের মানুষকেই সংক্রমিত করতে পারে, এবং আমরা জানি যে খুবই দুর্ভাগ্যজনক হলেও আমাদের দেশে যে সংক্রমণ হয়েছে তাদের মধ্যেও 2 জন শিশু আছে, বিভিন্ন বয়সী লোক আছে, তাই না? তো এটি একটি ভ্রান্ত ধারণা। আরেকটি ভ্রান্ত বলবো না, আরেকটি জিজ্ঞাসা ছিল আপনাদের খুব বেশি, আমরা যেগুলো পেয়েছি সেগুলো চেষ্টা করছি আজকে ক্লিয়ার করে দেওয়ার। সেটা হচ্ছে যে এটা মশা বাহিত কিনা, বা মশা বা মাছির মাধ্যমে ছড়ায় কিনা। যেহেতু মশার প্রকোপটাও আমরা অনেকটাই অনুভব করি আমাদের প্রতিদিনের জীবনযাপনে, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে মশাবাহিত যে রোগগুলো আছে সেগুলো আমরা আগে থেকেই জানি যে কোনগুলো, এগুলো ডেঙ্গু সহ আরও বেশ কিছু রোগ আছে। তবে করোনা এখনো পর্যন্ত মশা বা মাছির মাধ্যমে এটি সংক্রমিত করতে পারে এরকম কোনো তথ্য গবেষণায় পাওয়া যায়নি। আর
আরো একটি যদি বলি যে অ্যান্টিবায়োটিক খেলে বা অ্যান্টিবায়োটিকের একজন মাধ্যমে কোয়েশ্চেন করেছেন রুনু আপু যে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করি তাহলে কি কিছুটা সুস্থ হতে পারি আচ্ছা, কিনা? এটি হচ্ছে মানে এটা খুবই আমরা ডক্টররা বিশেষ করে খুব একদম দেখা যায় বাসায়ও আমরা কল পেয়ে থাকি যে দেখা যাচ্ছে আমাদের রিলেটিভরাই জিজ্ঞেস করছে যে অ্যান্টিবায়োটিক খেলে কি কমে যাবে কিনা বা কোন অ্যান্টিবায়োটিকগুলো আসলে এই সময়টাতে খাওয়া উচিত। হ্যাঁ, তো প্রথমেই বলে রাখি যে এটা একটা ভাইরাসের সংক্রমণ, ভাইরাস থেকেই এই রোগটা হয়ে থাকে। আর অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে বা ব্যাকটেরিয়ার সংক্রমণটার জন্য এই ওষুধটা। তো স্বভাবতই বোঝা যাচ্ছে যে এটি আসলে এই ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিকের কোনো কাজ নেই, বরং হচ্ছে আপনার যদি অ্যান্টিবায়োটিক কোনো সেকেন্ডারি অন্য ইনফেকশন থেকে থাকে, ব্যাকটেরিয়াল কোনো সংক্রমণ থেকে থাকে, সেটি আপনার ডাক্তার যদি আপনাকে প্রেসক্রাইব করে সেক্ষেত্রেই শুধুমাত্র গ্রহণ করবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই উচিত না কোনো অ্যান্টিবায়োটিক বা কিছু গ্রহণ করা। এক্ষেত্রে তো একেবারেই না, কারণ হচ্ছে এটার কোনো ভূমিকা আসলে এখানে নেই। আমরা কি আর কোনো প্রশ্ন নিব? আর অনেকেরই প্রশ্ন আছে। কিছু আমরা দেখতে পাচ্ছি যে জেরিন হাসান একজন দাঁতে ব্যথা আর অন্য বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছেন। আমাদের আজকে লাইভের বিষয় যেহেতু অন্য টপিক নিয়ে আমরা কথা বলছি না, তবে আমাদের মায়াতে আপনি প্রশ্ন করুন, সেখানে ডেন্টিস্ট আছেন, আপনার দাঁতের যে কোনো সমস্যা নিয়ে আপনাকে পরামর্শ দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন। আপনি প্রশ্নটি অ্যাপ থেকে করুন। অ্যাপটির বিষয়ে আরেকবার বলে নিচ্ছি, যারা দেরিতে জয়েন করেছেন বা জানেন না, মায়া অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি সেখানে প্রশ্ন করতে পারেন। স্বাস্থ্য বিষয়ক, মনোসামাজিক, লাইফস্টাইল, বিউটি সহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা এখানে পরামর্শ দিয়ে থাকেন। এছাড়াও আমাদের যেটি নতুন আরেকটি সার্ভিস এখন করোনার জন্য চালু হয়েছে, সেটি হচ্ছে হটলাইন নাম্বারে ফোন করে ডাক্তারের সাথে করোনা বিষয়ক কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে বা করণীয় সম্পর্কে জানতে আপনি কথা বলতে পারেন। ওকে, সো আমি আর যদি এখন সাইকোসোশ্যাল পার্সপেক্টিভ থেকে বলি, মানে থ্যাংক ইউ আপু, অনেকগুলো পার্ট বলেছেন, লাস্ট পার্ট আছে প্রতিকারের জায়গা। তার আগে আমি একটু বলে নিচ্ছি, বিকজ এই জিনিসগুলো আমরা অনেক বেশি পাচ্ছি এবং বিশেষ করে আমি ফেসবুকে দেখছি সব জায়গাতে অস্থিরতা, শুধু ফেসবুক না, আমি গতকালকে একটা মেডিসিন কিনতে গিয়েছিলাম, গিয়ে দেখছি যে হ্যাঁ মানে মানুষের ঢল এবং মানে সবাই অনেক বেশি অস্থির, এবং অস্থিরতাটাকে আমি ভুল বলবো না, মানে হতেই পারে। সো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিছু গাইডলাইন দিয়েছেন, সেগুলোকে আমরা যদি মেনটেন করি, যেটা বাবা করে বললাম যে প্রথমে যেটা বলা হচ্ছে যে কোনো একটা ক্রাইসিসে যেটা আমরা আননোন এবং আমরা আগে কখনো ফেস করিনি, করোনা ভাইরাস, সো এই সময় আপনাদের যার যে ফিলিং হচ্ছে, অনুভূতি হচ্ছে, ওইটাই কিন্তু ন্যাচারাল। কেউ হয়তো রেগে যাচ্ছে, কার অনেক স্ট্রেস হচ্ছে, কেউ আতঙ্কিত হয়ে যাচ্ছেন। সো এই আতঙ্কিত হওয়া সবগুলো ফিলিংই ন্যাচারাল। সো ফিলিংটাকে আপনি অ্যাকসেপ্ট করুন, যেটা হতে পারে যে কোনো ক্রাইসিসের ক্ষেত্রে। এবং বারবার করে যেটা বলা হচ্ছে বাসায় থাকার কথা, এবং বাসায় গ্যাদারিং না করা, কোনো ফ্যামিলি গেট টুগেদার বা যতটুকু পারা যায় সেটাকে, এখন যেমন স্কুল কলেজগুলো বন্ধ দিয়েছে এইসব কারণে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছিও যে বলা হচ্ছে যে স্কুল কলেজ বন্ধ হয়েছে, তার মানে এই না যে আমরা বাসায় কোনো প্রোগ্রাম করব বা বাইরে কোথাও যাচ্ছি। হ্যাঁ, যে উদ্দেশ্যে এটা করা সেটাকে ভালোভাবে সফল করা এবং করোনার বিরুদ্ধে আমাদেরকে আসলে কাজ করা। উদ্দেশ্যটাই হচ্ছে যাতে আমরা এই গ্যাদারিংগুলোকে অ্যাভয়েড করতে পারি, যাতে যেটা আপু বললেন যে কার মাধ্যমে কখন ছড়াবে আমরা আসলে জানি না। সো সেই জায়গাটাতে বাসায় থাকা এবং রেগুলার আপনার যে হেলদি হ্যাবিট আছে সেগুলোকে মেনটেন করা। ফর এক্সাম্পল গোসল, খাওয়া, আপনার ঘুম, এই জিনিসগুলোকে আপনি মেনটেন করুন। অনেক সময় আমরা অনেক স্ট্রেসড হয়ে গেলে অ্যালকোহল, স্মোকিং, এগুলো আনহেলদি ওয়েতে আমরা ট্রাই করি এগুলোকে ফেস করার। সো সেইটা না করে যেটা বললাম যে রেগুলার প্রপার হাইজিনটা মেনটেন করাটা ইম্পর্টেন্ট। আপনার যে স্ট্রেস হচ্ছে, আপনার যে টেনশন হচ্ছে, অনেক আনসার্টিনটি কাজ করছে, আমার যেমন মনে হয় যে আমার হুট করে মনে হয় যে আচ্ছা আমার হাজব্যান্ড অ্যাফেক্টেড হবে কিনা, বা আমার ভাই অ্যাফেক্টেড হবে কিনা, বা আমার মা। সো এই ধরনের যে চিন্তাগুলো হচ্ছে, আপনি চাইলে আপনার বিশ্বস্ত কারোর সাথে শেয়ার করুন, এতে কিন্তু অনেক হালকা লাগে। এবং আপনি যে এখানে শুধু আপনি একা নন, আমরা সবাই আসলে এটা নিয়ে উদ্বিগ্ন আছি। এক্স্যাক্টলি। সো সেই জায়গাটাতে আপনি একটা সোশ্যাল সাপোর্ট পেতে পারেন। এবং যেটা বললাম যে দেখা করে আমরা এখন
কথাবার্তা না বলে আমরা ইমেইলে, স্কাইপে, হ্যাঁ, ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে যদি আমরা কমিউনিকেট করি সেটা বেটার হয়। এবং অনেক সময় যেটা বললাম যে অনেক বেশি ইনফরমেশন দিয়ে নিজেকে ওভারওয়েলম না করে ইনস্ট্রাকশনগুলো ফলো করা, যেটা হেলথ ওয়ার্কার আপনাদেরকে সাজেস্ট করছে, এবং লিমিট করে আনা, লাইক এই যে মানে কতটুকু কোথা থেকে আমি ইনফরমেশন নিব, কতটুকু নিব, সেই জায়গাটা লিমিট করে আনা। সবসময় করোনা নিয়ে না ভেবে মাইন্ডফুলনেস আমরা যদি প্র্যাকটিস করি, যে প্রেজেন্ট মোমেন্টে এই মুহূর্তে সাপোজ আপু আর আমি লাইভে আছি, সো লাইভে আমরা কি করছি সেই জায়গাটাতে ফোকাস করি, রাদার দেন খুব বেশি চিন্তা করা যে কি হবে কি হবে। সো সেই জায়গাটা না করা। এবং আপনি অবশ্যই আপনার অতীতে ঘটে যাওয়া কোনো একটা ঘটনার কথা মনে করতে পারেন যেখানে আপনি খুব কারেজের সাথে এবং খুব বিচক্ষণতার সাথে আপনি এই ধরনের যে কোনো ক্রাইসিস ফেস করেছেন। দ্যাট মিনস আপনার ভিতরে অনেক স্কিল আছে যেগুলো দিয়ে আপনি পারেন। সো নিজের উপর একটু বিশ্বাস রাখা এবং চারপাশে মানুষগুলোর খেয়াল রাখা। পাশাপাশি বাচ্চাদের ক্ষেত্রে যেটা বলার, যে এই সময়টাতে বাচ্চারা যাতে প্রপার ইনফরমেশনটা পায়। সো আপুকে একটু জিজ্ঞেস করবো, আপুর বেবি আছে, সো যেটা হয় যে ছোট বাচ্চাদেরকে আমরা অনেক সময় বলি যে করোনা ভাইরাস হচ্ছে, এটা তোমাকে মেরে ফেলবে। সো এগুলো শুনলে যেটা আমি দেখেছি যে বাচ্চারা অনেক ভয় পেয়ে যায়, বিকজ ওদের তো ব্রেন ডেভেলপমেন্টটা অতটা মানে হয় না তখন, লজিক্যালি চিন্তা করার জায়গাটা, ও তো ইমোশন দিয়ে ওয়ার্ল্ডটাকে জাজ করে। সো ও তখন অনেক ভয় পেয়ে যায়। এবং অনেক সময় বাবা মারা যেমন মায়াতেই প্রশ্ন করেন যে আমার বাচ্চাকে আমি আসলে কিভাবে বলবো কথাটা। সো সেখানে যে ওর বয়স উপযোগী ল্যাঙ্গুয়েজে বলা। সো আপনি যদি বলেন যে আপনি কিভাবে। আমার যেটা হচ্ছে যে আমি একদম আমার বাসার কথা যদি বলি, যে আমার বাচ্চার বয়স 6 বছর। তো আমার বাচ্চার ক্ষেত্রে যেটি প্রথমে শুরুর দিকে তো স্কুল খোলা ছিল, এখন বন্ধ হয়েছে। সেখান থেকে যখন সে দেখছে যে এখন হাত ধোয়াটাকে বেশি জোর দিচ্ছে স্কুলে, হ্যাঁ, বাসায় আসার পর মাও একই কথা বলছে যে তুমি বাসায় এসে প্রথমে তুমি শাওয়ার দেরিতে নিলো, গোসল তুমি দেরিতে করো, বাট তুমি হাতটা ধুয়ে নাও, তুমি মুখটা ধুয়ে নাও, হ্যাঁ, যে প্রপার ওয়েতে হ্যান্ড ওয়াশিংটা শেখানো। এগুলো একটা 5-6 বছরের বাচ্চাকে যতটুকু শেখানো যায় ওভাবে আমরা চেষ্টা করছি শেখাতে। যেমন সেও আমাদের সাথে যখন নিউজ দেখতে বসে বা আমাদের কথা থেকেই ছোটরা কিন্তু অনেক কথা নিয়ে নেয়, সে কিন্তু এখন এই শব্দটা জানে যে করোনা, হ্যাঁ। আমি নিশ্চিত যে এরকম আমাদের যে গ্রাহকরা আছে, যে ইউজাররা আছে, তাদেরও পরিবারে যে শিশুটি আছে সেও আপনাদের কনভারসেশনগুলো শুনে থাকে, এবং সে যেন ভয় পেয়ে না যায়, হ্যাঁ। তাকে সুন্দরভাবে তার বয়স অনুযায়ী যতটুকু ইনফরমেশন দেওয়া যায় এবং তাকে সে যতটুকু করতে পারবে ওভাবে যেন সে বুঝে, ভয় না ঢুকিয়ে ওভাবে বলা। হ্যাঁ, সো সে এখন জানে যে একটা অসুখ হচ্ছে সবার, সেটার জন্য যেটা করতে হবে যে হাত ধুতে হবে, বেশি বাইরে যাওয়া যাবে না, অকারণে খেলার জায়গায় এখন যাওয়া যাবে না, মা বলেছে শুক্র শনিবার বেড়ানো যাবে না। তো এই জিনিসগুলো বোঝানোর যে বিষয়টা, হ্যাঁ, যে আমরা বাসায় ওই এনভায়রনমেন্টটা দিয়ে বাচ্চাকে বাসায় রাখা। এবং আরেকটা মজার বিষয় আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমার বাচ্চা এখন জানে যে বাইরে থেকে কেউ আসলেই সে সাথে সাথে তাকে বলে হাতটা ধুয়ে নেন বা স্যানিটাইজার ইউজ করেন। তো আমরা যদি বয়স অনুযায়ী আসলে এভাবে পরিবারের প্রত্যেকটা সদস্যকে সঠিক তথ্যগুলো দিতে পারি, আমার মনে হয় যে আমরা সংক্রমণটা ঠেকাতে পারি। এক্স্যাক্টলি। এবং বাচ্চাদের ক্ষেত্রে যেটা মানে আপু বললেন যে ওর বয়সে ওর ল্যাঙ্গুয়েজ, এবং মানে কেন আমি বলছি যে তুমি এখন প্লেগ্রাউন্ডে খেলতে যেতে পারবে না, সেই কারণগুলো, রিজনগুলো যদি আমরা এক্সপ্লেন করি ওর মতো করে, রাদার দেন ভয় দেখিয়ে যে তুমি প্লেগ্রাউন্ডে গেলে তুমি এফেক্টেড হবে, তুমি মারা যাবে, এই ল্যাঙ্গুয়েজে না বলে ফ্যাক্ট আসলে কি হচ্ছে সেইটা যদি আমরা বলি, এবং রিঅ্যাসিওর করা যে তোমার সাথে বাবা মা আছি, আমরা সবাই আছি, আমরা তোমার টেক কেয়ার করবো, তুমি তোমার টেক কেয়ার করবে, হ্যাঁ, হোপফুলি আমরা সবাই এই ফেজটাকে পার করব সুন্দর করে। সো ওকে বারবার করে রিঅ্যাসিওর করা, এবং যতবার ও প্রশ্ন করছে ততবার ওর প্রশ্নের উত্তরগুলো লজিক্যালি ফ্যাক্টের সাথে এবং খুব পজিটিভ ল্যাঙ্গুয়েজে আমরা দিই, রাদার দেন ভয় দেখিয়ে। এবং যখনই ও ভয় পাচ্ছে, এবং এক এক বাচ্চা এক একভাবে রেসপন্স করে, সো ওর ফিলিংগুলোকে বুঝে সাথে সাথে ওর ইমোশনটাকে অ্যাড্রেস করা। বাবা তোমার কি হয়েছে, বা মা তোমার কি হয়েছে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক কষ্ট পাচ্ছ, বা তোমার কি ফিল হচ্ছে, কোথায় কষ্ট পাচ্ছ, কি নিয়ে, মাকে কি বলা যায়। সো এইভাবে তার সাথে কথা বলা এবং তাকে রিঅ্যাসিওর করা যে আমি আছি তোমার সাথে, বাবা আছে, তোমাকে আমরা ভালোবাসি, তোমাকে আমরা টেক কেয়ার করব। সো এই ল্যাঙ্গুয়েজে তার সাথে কথা বলা। এবং যেটা যে ওর
ডেইলি লাইফটা যাতে অবভিয়াসলি স্কুলে যাচ্ছে না, সো এই সময়টাতে ও আসলে কি করতে পারে, মানে ইভেন আমরা যারা বাসায় আছি আমিও যেমন দেখছি যে এখন আসলে আমার শপিং মলে যেতে পারছি না, আমি আমার অফিসে যেতে পারছি না, মানে ইউজুয়ালি ভ্যাকেশনে কি হয় আমরা অফিস ছুটে কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি, মজা করছি, যেহেতু আমাদের এখন এন্ট্রি রেস্ট্রিক্টেড। সো এই মুহূর্তে আসলে বাসায় থেকে আমার কাছে মনে হয় যে আমরা লাইফটাকে আবার রিফ্লেক্ট করতে পারি কিনা, যে আমার কাছে মনে হচ্ছে আমার হাজব্যান্ড আমি অনেক দিন পর একসাথে সারা দিন ছিলাম, আমি ওর সাথে গল্প করেছি আমাদের পাস্টের ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে মজা করেছি, আম্মুর সাথে কথা বলেছি, মজার মজার খাবার হয়তো হেলদি খাবার রান্না করেছি, মানে বাসায় থেকে ওভাবে উপভোগ মানে করার যে এটাকে খুব বেশি ভয় পেয়ে আতঙ্কে সবসময় যে আমি বের হতে পারছি না বা আমি এটা করতে পারছি না, তার মানে এই না যে আমি একেবারে ঘরে। মানে লাইফে আমাদের ফ্যামিলিতে যত মেম্বার আছে, বেবি বা আমার ফ্যামিলি মেম্বার, সবার সাথে আমরা সম্পর্কগুলো নিয়ে আমরা একটু ভাবি, হ্যাঁ সম্পর্কগুলো নিয়ে কাজ করি এবং একসাথে ফ্যামিলি মেম্বার আমরা টাইম স্পেন্ড করি। মানে আমার কাছে মনে হয় এটাও একটা মানে দিক হতে পারে যে আসলে আমরা ভাবি আমরা কি করব বাসায় বসে, আসলে অনেক কিছু করা আছে, বা আমার বাসাটাকে একটু সুন্দর করে একটু একটু ডিজাইন করলাম, একটু চেঞ্জ করলাম, ক্লিন করলাম, মানে বাসায় তো অনেক কিছু করা আছে, আমি একটা আর্টিকেল লিখতে পারি বাসায় বসে, মানে যে যার জায়গা থেকে আমরা অনেক কিছুই করতে পারি, তাই না? সো সেই জায়গাগুলোতে যদি আমরা ফোকাস করি। জি আপু, আমরা যদি একদম আমরা শেষের দিকে আছি, আমি জাস্ট একটা প্রশ্ন নিয়ে তারপর শেষ করে দিচ্ছি আমরা আজকে, যেটি একজন জানতে চেয়েছেন যে আগেও আমরা অ্যাজমা বিষয়ে বলেছি যে যাদের অ্যাজমা আছে তাদের কি করণীয়। এক্ষেত্রে আসলে করণীয় সংক্রমণ না হওয়ার জন্য সবার একই, হ্যাঁ অ্যাজমা বা অন্য যে রোগী আগে থেকে কেউ বহন করে থাকুক না কেন বা যে শারীরিক সমস্যায় বহন করে থাকুক না কেন, সেটার প্রপার একটা নিশ্চয়ই চিকিৎসার মধ্যে আছেন উনি, ওটা মেনটেন করবে। যেরকম হচ্ছে যাদের কোনো সমস্যা নেই তারা যেরকম ডেইলি লাইফস্টাইলটার কথা আপু বলেছে ওটা যেন হ্যাম্পার্ড না হয়, ওরকম ওয়েতে আপনার অ্যাজমার জন্য যে চিকিৎসা নিচ্ছেন সেটি তো নিবেনই। এছাড়া হচ্ছে যে সংক্রমণ না হওয়ার যে দিকগুলো আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে। তো আমরা যদি একটু ছোট করে বলি, আমরা সবাই এখন মোটামুটি জানি যে আমাদেরকে আসলে সংক্রমণ না করার জন্য, না হওয়ার জন্য বা সংক্রমিত অন্যকে না করার জন্য কি করতে হবে এটি আমরা জানি। তারপরে একদম ছোট করে যদি বলি আমরা, সেটা হচ্ছে সচেতনতার জায়গাটা বাড়াতে হবে। সেক্ষেত্রে সবচাইতে জরুরি যারা তো সেই যেহেতু এটা একটা সোশ্যাল তোর মুখ গুজে হতে পারে বা একটা টিস্যুতে আপনি হাঁচি কাশি দিয়ে, এবং টিস্যুটি আপনাকে অবশ্যই একটি বদ্ধ একটি ডাস্টবিনে ফেলতে হবে, যেখানে সেখানে ফেলে রাখলেও কিন্তু সংক্রমণটা ছড়াচ্ছে। তারপর মাস্ক ব্যবহার করাটা অবশ্যই জরুরি যাদের হাঁচি কাশি আছে তাদের জন্য, এবং যারা বাইরে বেরোচ্ছেন অন্যের হাঁচি কাশি থেকে দূরে থাকাটা বা দূরত্ব মেনটেন করাটা জরুরি। সেক্ষেত্রে কেউ চাইলে মাস্ক ব্যবহার করতে পারে। সবচাইতে বেশি জরুরি সেটি হচ্ছে যে কিছু সময় পর পর আমরা যেটিকে এখন খুব করতে হবে এমন নয়, আপনি সাবান দিয়ে ভালোভাবে 20 সেকেন্ড ধরে অন্তত আপনি হাত ধোয়ার অভ্যাস করুন। এছাড়া যেগুলো আছে, যে কোনো উপসর্গ দেখা দিলে আপনি সেটি অ্যাসেস করুন, আপনি মায়াতে ডাক্তারের সাথে কথা বলুন। প্রয়োজনে যাদের প্রয়োজন হবে তাদের জন্য আছে IEDCR টেস্টের ব্যবস্থা সহ করণীয় পরবর্তী কি চিকিৎসা বা কোথায় যেতে হবে দিক নির্দেশনার ব্যবস্থা আছে, সেভাবে মেনে চলতে হবে। এটাই হচ্ছে অর্থাৎ কর্তৃপক্ষ আমাদেরকে মানে যেভাবে যতটুকু ইনফরমেশন গাইডলাইন দিচ্ছেন, আমার কাছে মনে হয় যে আমরা যদি একটু সিরিয়াসলি মেনটেন করি আমরা অবশ্যই পারবো করোনাকে প্রতিরোধ করতে। যেভাবে আসলে মানে সংক্রমণটা হচ্ছে সেটাকে আমরা যদি আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা আলাদা আলাদা করে আমরা প্রতিটা পরিবারে আমরা যদি কাজ করি এটা নিয়ে, হ্যাঁ আমার কাছে মনে হয় যে আমরা ব্লেম দিচ্ছি, এইটা করছে না ওটা করছে না। সো ওই জায়গাটাতে ব্লেমের জায়গাটাতে গেলে যেটা হয় যে আসলে অ্যাকচুয়ালি আমরা মানে প্রিভেনশন অথবা কিওর এনিথিং যেটাই বলি, আমরা আসলে সলিউশনের দিকে যেতে পারবো না, রাদার দেন আমি কি করছি, আমি কি করতে পারি, সেইটাই কিন্তু আসলে জরুরি। সো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে, এবং সবচেয়ে বড় কথা দর্শক যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। এবং আপু যেটা বললেন যে আপনাদের এই সময়টাতে আমাদের
যে কোনো রকমের কোয়েশ্চেন কনফিউশন অ্যারাইজ করতেই পারে এবং করাটাই ন্যাচারাল। সো আপনাদের যখনই যে কোয়েশ্চেন মাথায় আসছে আপনারা মায়া অ্যাপটি ডাউনলোড করে আমাদেরকে কোয়েশ্চেন করুন। আমাদের ফেসবুক পেজে আপনারা আছেন। সো আজকে যে আমরা লাইভটি করলাম আপনি যদি শেয়ার করেন আপনার চারপাশে মানুষগুলোও অ্যাওয়ার হবে। সো এটাও কিন্তু আপনার একটা কন্ট্রিবিউশন হবে যে আপনি মানুষকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হেল্প করছেন। সো সেইটা কাইন্ডলি যদি করেন। পাশাপাশি আমাদের হটলাইন আছে যেখানে আপনারা চাইলে ডাক্তারদের সাথে যে কোনো কোয়ারিজ নিয়ে কথা বলতে পারেন এবং খুব শীঘ্রই আমরা মায়ার সাইকোসোশ্যাল পার্ট থেকে আমরা হটলাইন সার্ভিসটি চালু করছি। সো আপনার কোনো আতঙ্কিত হয়ে গেলে এই যে আমরা প্রশ্নগুলো পেলাম যে খাবার খেতে পারছি না, অতিরিক্ত টেনশন হচ্ছে, এনিথিং করোনা রিলেটেড আপনারা চাইলে আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন। সো আপু আপনাকে ধন্যবাদ, আজকে আপনাকেও ধন্যবাদ। দর্শক আপনারা প্রশ্ন করবেন, যেমনটি বলেছিলাম মায়া অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিতে। আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।